আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে বলবো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের খুব কাছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আজ থেকে 6 বছর আগে, অর্থাৎ 2020 সালে। 2020 সেই সময়টা ছিল করোনার সময় এবং প্রত্যেকটি মানুষই প্রায় সেই সময়টা, বা বিশেষত বলা যেতে পারে সেই বছরটাই পুরো গৃহবন্দী অবস্থায় কাটিয়েছে। এবং এই করোনা আসার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, এক ভদ্রমহিলা এবং তার মা দুজনেই একটি ফ্ল্যাট কেনেন। অবশ্যই ফ্ল্যাটটা রিসেল ফ্ল্যাট ছিল, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট। তো ওনারা বহুদিন থেকেই বাড়ি খুঁজছিলেন যে কলকাতায় একটা ফ্ল্যাট নেবেন, এবং ওই যে লোকেশনটা ছিল সেইটা ওনার খুব পছন্দ হয়ে যায়, যেহেতু একদম জাস্ট সামনেই বলা যেতে পারে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। তো সেই জন্য উনি আর একটু কাল বিলম্ব না করে ফ্ল্যাটটা কেনার ডিসিশন নিয়ে নেন। ফ্ল্যাটের যিনি মালিক ছিলেন একজন বয়স্কা ভদ্রমহিলা। তো তিনি নন বেঙ্গলি এবং তিনি বর্তমানে আর কি দিল্লিতেই থাকেন। তো এই ফ্ল্যাটটা ওনাদেরই ছিল। উনি আর ওনার হাজব্যান্ড আগে কলকাতাতেই থাকতেন, এবং যেই সময় ওনারা কলকাতায় রেগুলার বেসিসে থাকতেন তখন ওনারা এই ফ্ল্যাটটা পারচেস করেছিলেন। ওনার হাজব্যান্ডের ব্যবসা ছিল, এবং উনি যখন মারা যান তারপরে কিন্তু ভদ্রমহিলা কয়েক বছর ওখানে ছিলেন। তারপরে উনি ফ্ল্যাটটা বিক্রির সিদ্ধান্ত নেন, এবং উনি পাকাপাকিভাবে ওনাদের বাকি আত্মীয় স্বজন যেখানে থাকে দিল্লিতে সেখানে শিফট করে যান। এবার আমাকে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, জানি না কেন তিনি তার ইমেলের কোথাও নিজের নামটা মেনশন করেননি। তো আমি ওনাকে দিদি বলেই সম্বোধন করছি। এবং ওই ফ্ল্যাটটা কেনার পরে ওনাদের জীবনে আস্তে আস্তে যে কি ভয়ঙ্কর সময় নেমে আসে সেটা আমি আজকের এপিসোডে আপনাদেরকে বলবো। এবং যে ম্যাডাম ঘটনাটি পাঠিয়েছেন তিনি নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছেন সেটা হলো উনি বহু বছর আগে যখন উনি কলেজে ছিলেন সেই সময় ওনার একটি ছেলেকে খুব ভালো লাগে, এবং ছেলেটিরও ওনাকে খুব পছন্দ ছিল, ওনার থেকে 1 ক্লাস সিনিয়র ছিল। তো ওনাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্কও তৈরি হয়, বাট কিছু একটা কারণের জন্য সেই সম্পর্কটা ভেঙে যায়। এবং যখন সম্পর্কটা ওনাদের ভেঙে যায় তখন দুজনেই ডিসিশন নিয়েছিল যে দুজনে দুজনের মতো করে কেরিয়ার তৈরি করবে, তারপরে আবার ওনারা পরবর্তী সময় সম্পর্কর বিষয়টা ভেবে দেখবে। এবং এই বিষয়ে উনি কিছু ডিটেলস লেখেননি, তবে এটুকু উনি জানিয়েছেন যে উনি এবং সেই ছেলেটি দুজনেই নিজেদের কর্মজীবন শুরু করে। এবং তার কিছুদিন পরে এই ম্যাডাম যখন ছেলেটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে তো তখন জানতে পারে যে ছেলেটি অলরেডি একটি সম্পর্কে রয়েছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যেটা ওনার খারাপ লেগেছিল যে ওই ছেলেটির সাথে কিন্তু এই ম্যাডামের মাঝে মধ্যে কথা হতো, এবং ছেলেটি তার এই নতুন সম্পর্কের কথা ম্যাডামের থেকে পুরোটাই নাকি লুকিয়ে গেছিলেন। তো এই জিনিসটা ওনাকে এতটাই গভীরভাবে হার্ট করেছিল যে তারপর থেকে উনি এই শকটা থেকে আর বেরোতে পারেননি। তো উনি জানিয়েছেন যে হ্যাঁ, জীবনে প্রস্তাব পেয়েছি, বিয়ের প্রস্তাবও পেয়েছি, ভালোবাসার প্রস্তাব পেয়েছি, কিন্তু আমার আর সেই বিশ্বাসটা নেই, তো সেই জন্য আমি আর সেই সম্পর্কে জড়াইনি। তো উনি জানিয়েছেন যে বর্তমানে আমার বয়স হচ্ছে 40, আর জীবনে বিয়ে থা করবই না এটাই ঠিক করে নিয়েছে, আমি আর আমার মা একা থাকি। তো উনি পুনেতে জব করতেন। এবার 2019 সালের মিডে অর্থাৎ জুন মাসে ওনার মনে হলো, অ্যাকচুয়ালি ওনার মায়ের বিশেষত মনে হয় যে উনি কলকাতাকে খুব মিস করছেন। তো প্রথমে উনি একাই এই ম্যাডাম পুনেতে চাকরি নিয়ে চলে গেছিলেন, এবং তারপরে ওনার বাবা বহু বছর আগে মারা গেছে, তো তারপরে ওনার মা যাতায়াত করতো। এবার উনিও ভাবলেন যে আমিও এখানে একা থাকি, ওদিকে মাও একা থাকে, তো মাকে আমি পুনেতে নিয়ে চলে আসি। তো ওনারা পুনেতে একটা 2 BHK ফ্ল্যাট রেন্ট করে থাকতেন। এবার ওখানে বেশ কয়েক বছর ওনারা ছিলেন। তো তারপরে আস্তে আস্তে ওনার মায়ের মনে হয় যে এখানে আত্মীয় স্বজন রয়েছে, ওনার মায়ের কিছু বান্ধবী রয়েছে, তাদের সবার থেকে উনি ডিট্যাচড হয়ে গেছেন। তো তখন এই ম্যাডাম মনে করে যে আমি অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, তো আমি কলকাতাতেও একটা ভালো স্যালারির জব পেয়ে যেতেই পারি। তো উনি ট্রাই করতে থাকেন কলকাতায়, এবং ট্রাই করতে করতে উনি কিন্তু ডিসেম্বর মাসে 2019 সালের ডিসেম্বরের কথা বলছি, উনি ভালো জব পেয়ে যান, একটা বড় কোম্পানিতে উনি জব পেয়ে যান। এবার ওনারা আগে যেখানে আর কি থাকতেন সেই বাড়িটা
আর কি ভাগের বাড়ি, ওনার বাবার কাকা জ্যাঠা সবার ভাগ ছিল। তো ওই বাড়িও মাঝখানে সেল হয়ে যায় এবং তার যে পোর্শনের যে টাকাটা সেটা ওনারা পেয়েছিলেন। তো তখন এই ম্যাডাম আর ওনার মা ভাবলেন যে কলকাতায় যখন এবার পাকাপাকিভাবে শিফট হয়েই যাচ্ছি, তো ওনারা রেন্টে থাকবে না, কারণ পুনেতে ওনারা অনেক দিন রেন্টে ছিলেন। তো ভাবলেন আর রেন্টে থাকবেন না। সেই জন্যই কিন্তু ওনাদের আর কি ডিসিশন ছিল যে ওনারা ফ্ল্যাট কিনে সেখানে একবারে ডাইরেক্ট মুভ করে যাবেন। এবং সেই জন্যই ওনারা ভালো লোকেশনে ফ্ল্যাট খুঁজছিলেন, যেখান থেকে মেট্রো যদি কাছাকাছিও হয় তাহলেও ভালো। তো সেই জন্য এভাবেই ফ্ল্যাট খুঁজতে খুঁজতে ওনারা যখন রবীন্দ্র সরোবর মেট্রোর একদম সামনে একটা ফ্ল্যাট পেয়ে যায়, ওই অফারটাকে ওনারা একদম লুফে নেয়। এবং প্রাইসটাও কিন্তু বেশ লুক্রেটিভ ছিল, যতটা প্রাইস হবে ওনারা ভেবেছিলেন ততটা প্রাইসই কিন্তু ছিল না। কিন্তু এই ফ্ল্যাটটা কেনা ওনাদের উপরে যে এতটা ভারী পড়বে সেটা উনি বা ওনার মা হয়তো কল্পনাও করতে পারেননি। এবং সেই ঘটনা কী ছিল, কেন এরকম হয়েছিল, সেগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলের পুরো এই ঘটনাটা শুনতে হবে। শুনলে বুঝতে পারবেন যে কত কিছু ঘটে আমাদের সামনে। এবং এই ফ্ল্যাট কালচারের একটা খুব অদ্ভুত এবং খুব বেদনাদায়ক বিষয় হচ্ছে যে একই ফ্লোরে হয়তো 4টে ফ্ল্যাট রয়েছে, 4টে আলাদা আলাদা ফ্যামিলি থাকছে, কিন্তু পাশে থেকেও মানুষ বুঝতে পারে না যে তার পাশের ফ্ল্যাটের মানুষের সাথে বা ভিতরে কী ঘটছে, কী ভয়ঙ্কর বিষয় হচ্ছে, সেটা আজকাল একদমই বোঝা যায় না। তো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো ইন্ট্রোডাকশানে আমি তো আপনাদেরকে বললামই যে যিনি আজকের ঘটনাটি পাঠিয়েছেন তিনি জানি না কেন নিজের নাম কোথাও মেনশন করেননি, হয়তো কোনো সঙ্গত কারণ রয়েছে। তো সেই জন্য আমি ওনাকে ম্যাডাম বলে সম্বোধন করছি। এবার ম্যাডামরা যখন ডিসিশন নিলেন তখন তো অনেক ফ্ল্যাট দেখছিলেন। দেখতে দেখতে ওনাদের ওনারা অন্য একটা ফ্ল্যাট দেখেছিল। তো সেই ফ্ল্যাটের যিনি এজেন্ট ছিল তিনি আর কি এই ম্যাডামকে বলে যে একটা ম্যাডাম খুব ভালো ফ্ল্যাট আছে, কিন্তু ওটা রিসেল হবে, ওটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট, কিন্তু পজিশন দুর্দান্ত, একদম রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে। তো এই ম্যাডাম বললেন যে ঠিক আছে, আমি তো ঘরে কাজ করাবোই, আমাকে ইন্টেরিয়ার তো করাতেই হবে। তো সেক্ষেত্রে যদি আমি ভালো পজিশন পাই আর যদি ঠিকঠাক প্রাইসে হয় তাহলে আমি সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটও দেখতে পারি, কিন্তু ফ্ল্যাটটার কন্ডিশন ভালো হতে হবে। খুব পুরনো ফ্ল্যাট বা ফ্ল্যাটের ভিতরে প্রচুর কাজ করাতে হবে, দেয়ালের কোনো ড্যামেজ আছে, এরকম আমি নেব না, ডিজাইনটা যেন ভালো হয়। তো এরকমইভাবে ওনারা আর কি ফ্ল্যাটটার খোঁজ পেয়েছিল। এবার প্রথম উনি পুনেতে বসেই মোবাইলে ফ্ল্যাটের ছবিগুলো দেখেন এবং উনি দেখছেন যে ফ্ল্যাটটা 2 BHK হলেও বেশ বড় 2 BHK, বেডরুমগুলো বড় বড় এবং যে হল অ্যান্ড ডাইনিং স্পেস রয়েছে সেগুলোও কিন্তু নর্মাল যেরকম আর কি হয় তার থেকে বড়ই, এবং স্কোয়ার ফিটেও কিছু কিছু জায়গায় ওই স্কোয়ার ফিটেই 3 BHK করে দেবে এরকম, আর ব্যালকানিটাও বেশ বড়। তো উনি ওনার মাকে দেখায়, তো ওনার মায়েরও বেশ ফ্ল্যাটটা পছন্দ হয় এবং ওনারা দেখলেন যে এই ফ্ল্যাটটা যদি ওনারা কেনেন তাহলে ফ্ল্যাটটার পিছনে যে খুব বিশাল খরচা করতে হবে সেটা কিন্তু নয়, হতে পারে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট, কিন্তু কন্ডিশন খুব ভালো আর বিল্ড কোয়ালিটিটাও সেই সাথে বেশ ভালো। এবারে ওনারা ভাবলেন যে ঠিক আছে, আমরা ওখানে যাব কলকাতায়, এবং কলকাতায় গিয়ে ওনারা আর কি পুনে থেকেই একটা এয়ারবিএনবি বুক করে নেন 20-25 দিনের জন্য। বাকি ফোনেই ওনাদের সমস্ত কথাবার্তা হয়ে যায়, এবং যখন এজেন্ট আর কি সমস্তটা দেখায়, ভিডিও কলেও দেখায়, উনি এর মাঝখানে আর কলকাতা আসেননি, তো ভিডিও কলই এজেন্ট পুরো ফ্ল্যাটটা ভিডিও করে দেখিয়ে দেয়, ওনাদের বেশ পছন্দ হয়। তো তারপরে যিনি ওনার, তো সেই বয়স্কা ভদ্রমহিলার সাথে কথাও হয়ে যায় ফোনে।
তো ভদ্রমহিলার ব্যবহার ভীষণ ভালো। তো উনি বললেন যে আমারও তো বয়স হয়েছে, তো আপনারা জবে রেজিস্ট্রেশন করবেন, আমি তার আগের দিন হয়তো কলকাতায় আসবো, তখনই আপনাদের সাথে দেখা হবে। এবং আমার তো আর কলকাতায় কেউ নেই, আমি হোটেলে থাকবো, কাজ হয়ে গেলে আমি চলে যাব। তো ওনারা বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে ওনারা জানুয়ারির মাসের একদম শেষের দিকে, মানে ওই আর কি 17-18 মিডে আর কি বলা যেতে পারে, শেষ বললে ভুল হবে, ওরকম টাইমে ওনারা কলকাতায় আসেন। এসে ওনারা 1 মাসের জন্য একটা এয়ারবিএনবি বুক করে, বেশ সস্তায় পেয়েছিল। এয়ারবিএনবি বুক করে, কারণ ফ্ল্যাটটা দেখতে যেতে হবে, তারপর অনেক রকমের কাজকর্ম থাকে, ফ্ল্যাটের ভিতরে টুকটাক কিছু না হলেও কিছু তো কাজকর্ম করাতে হবে। তো সব কিছুর জন্য ওনারা ভাবলেন যে 1 মাস সময় তো লেগেই যাবে। এবার ওনারা যেদিন এসেছিলেন তার ঠিক পরের উইকেই ওনাদের ওই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ছিল। এবার ওনারা গেছেন, ওই মহিলা যিনি ওনার তিনিও এসেছিলেন। তো খুব ভালোভাবেই আর কি ওনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেন। তারপরে যা যা ফর্ম্যালিটিস থাকে সে সমস্ত হয়ে যায়। হওয়ার পরে ওই বয়স্কা ভদ্রমহিলা যিনি, তিনি বলেন যে বিশ্বাস করুন আমার খুব ভালো লাগছে যে আমার এই ফ্ল্যাটটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে খুব ভালোবেসে কিনেছিলাম, ভালোভাবে আমরা ছিলাম। তোমরা নিশ্চয়ই ফ্ল্যাটটা দেখে বুঝতেই পারছো আমরা সুন্দর করে সাজিয়েছিলাম। তো আমার ফ্ল্যাটটা যে একজন ভালো কেউ ব্যবহার করবে, তারা থাকবে, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। তো উনি বলেন যে তোমাদের সাথে তার আমার দেখা হবে না, আর আমি জানো তো কফি খেতে খুব ভালোবাসি। তো ওনারা যেখানে রেজিস্ট্রেশন করতে গেছিলেন কলকাতার যেখানে, তো তার পাশেই একটা ক্যাফে ছিল। উনি বললেন যে আমার তো একটু কফি খেতে ইচ্ছে করছে, এবং আমি তোমাদের দুজনকে, মানে এই ম্যাডাম আর ম্যাডামের মা গেছিলেন, বলছে যে আপনাদেরকেও আমি একটু কফি খাওয়াতে চাই, আর একটু টুকটাক গল্প করব। অনেক দিন পরে কলকাতায় এলাম, এটাই হয়তো আমার শেষ কলকাতায় আসা, আর তো আমার কলকাতায় আসার কোনো ব্যাপার নেই। তো উনি বললেন ঠিক আছে, চলুন ক্যাফেতে যাওয়া যাক। তো ভদ্রমহিলা বলেন যে এই ক্যাফে ট্রিটটা কিন্তু আমি দিচ্ছি। তো ওনারাও আর কোনো আপত্তি করেনি, ক্যাফেতে যায়। এবং ম্যাডামের মা, ওই বয়স্কা ভদ্রমহিলা যিনি ওনার ছিলেন, তারা বেশ টুকটাক গল্প করে, কফি খায়। এবং তারপরে উনি যখন কথাবার্তা সব হয়ে যায়, এবার যখন ওনারা উঠে যাবেন ক্যাফে থেকে, তখন ভদ্রমহিলা বলেন যে একটা কথা বলছি তোমাদেরকে, এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা না খুব মানে ভালো একটা ফ্ল্যাট, খুব সুন্দর ফ্ল্যাট। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে তোমরা যে প্রাইসে ফ্ল্যাটটা পেলে সেটা মানে এখানকার কারেন্ট প্রাইস নয়। কারেন্ট প্রাইস আর কি এর প্রায় ডবলের মতো হতে পারে। তো এতক্ষণ যে ভদ্রমহিলা যে কথাগুলো বলছিল সেগুলো না মানে খুব মিষ্টি, খুব সুন্দর কথাবার্তা মনে হচ্ছিল। কিন্তু এবার যখন মহিলা বললেন যে ফ্ল্যাটটার প্রাইস প্রায় ডবল, এটা কিন্তু সত্যি কথা বলেছিলেন। কারণ ম্যাডাম যখন নিজেই লিখেছেন যে উনি যখন ওই এরিয়ার মধ্যে আরও ফ্ল্যাট দেখছিলেন, সেই 2 BHK ফ্ল্যাটগুলো কিন্তু মানে প্রায় ডবলের কাছাকাছি দাম ছিল। তো ওনার একটুখানি মনে কেমনটা খটকা লাগলো যে উনি এভাবে কেন বলছেন, ফ্ল্যাট তো আমি কিনে ফেলেছি, আর উনি তো এখন আর মালিক নন। তো তাও উনি আর মানে নিজেকে সংবরণ করে নেয় যে ঠিক আছে, বয়স্কা মহিলা হয়তো খুব ইমোশনাল হয়ে গেছে তাই বলছে। তো এরপরে মানে উনি আরও বেশ কিছু কথা বলেন, যে কথাগুলো মানে ওনারা শুনে একটু অবাক হয়ে যান এবং বুঝতে পারেন না যে এই কথাগুলো ভদ্রমহিলা ঠিক কেন বলছে। আর মানে কথাগুলো হচ্ছে কখন না, যখন ফ্ল্যাটটা কেনা হয়ে গেছে, সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে। তো কী ছিল সেটা এবার শুনুন। তো তখন ভদ্রমহিলা বলছেন যে আসলে ফ্ল্যাটটা তো আমার ছিল না। এই যে আমি আপনাদেরকে বললাম যে ফ্ল্যাটটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সাজিয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা আমি নই, আমার দিদি আর জামাইবাবু ব্যাপার। আসলে আমি আর আমার দিদি হচ্ছে যমজ, মানে ওই যে বয়স্কা মহিলা তিনি বলছেন যে তিনি আর তার দিদি যমজ ছিলেন, একদম একই দেখতে, একই দিনে একই সময় ওনারা জন্মেছিলেন। তো ওনার দিদির এই ফ্ল্যাটটা ছিল এবং দিদি জামাইবাবু ফ্ল্যাটটায় থাকতেন। তো তখন না ম্যাডাম একটু ঘাবড়ে গেছে, মানে একটু অবাক লাগছে যে কী রে বাবা, মহিলার কি মাথা টাথা ঠিক নেই না কি? তাহলে উনি কেন বললেন যে আমি আর আমার হাজব্যান্ড সাজিয়েছি? তো তখন না এটা ম্যাডাম বলে ফেলেছে যে আপনি যে তাহলে বললেন কেন যে আপনি আর আপনার হাজব্যান্ড সাজিয়েছিলেন? তখন বলছে না আসলে আমার দিদি যদি আজকে বেঁচে থাকতো তাহলে দিদি এভাবেই হয়তো কথাটা বলতো, যার জন্য আমি বলেছি। এবার না ম্যাডামের একটুখানি খটকা লাগে যে তাহলে এই যে পেপার ওয়ার্ক হলো, টাকা পয়সা সমস্ত
ট্রানজাকশান কমপ্লিট হয়ে গেল, তাহলে কি কোনো ফ্রড হয়ে গেল আমার সাথে? তো ওই মহিলা না, মানে এটা উনি মনে মনে ভাবছে। ওই মহিলা তখন না হঠাৎ করেই বলছে যে আমি জানি তুমি কি ভাবছো, তুমি হয়তো ভাবছো যে আরে এ কি পাগল মহিলা, নাকি হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি ঠকে গেছো, তুমি কোনো ইল্লিগাল কোনো ফ্ল্যাট কিনে ফেলেছো। এরকম কিন্তু কোনো ব্যাপার না, আমার দিদি আমাকে ফ্ল্যাটটা লিখে দিয়ে গেছিলো। তো এটা শুনে ওনার আবার একটু ধরে প্রাণ এলো। তারপরে ভাবছে যে না, আমরা তো রেজিস্টারের মানে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের যে সরকারি অফিস হয়, আমরা সেখানে বসে সমস্ত ডকুমেন্টস সামনে রেখেই আমরা কাজটা করলাম, তো এখানে ফ্রড হওয়ার তো কোনো ব্যাপার নেই। তাও একটা হয় না, মনে মনে একটা খটকা তো লাগেই। তো যখন এই ভদ্রমহিলা নিজে থেকেই বললেন যে আমার দিদি আমাকে ফ্ল্যাটটা লিখে দিয়েছিল, তো আমি মানে ফ্ল্যাটটা আবার বেচে দিলাম, তো তখন একটুখানি মনে হলো যে না ঠিক আছে, তাও ব্যাপারটা। তো তখন আবার মহিলা বলছে যে শোনো, ওই ফ্ল্যাটে না খুব ভালোভাবে তোমরা থাকতে পারবে, কোনো অসুবিধে হবে না, কিন্তু ওই ফ্ল্যাটে মাঝে মধ্যে না খুব মানে মনে হয় যেন আশেপাশে কেউ কাঁদছে। তো তখন না মানে এই ম্যাডাম ভাবছে যে হতে পারে হয়তো পাশের ফ্ল্যাটে কেউ কান্নাকাটি করছে, কোনো বাচ্চা হতে পারে, সে হয়তো বকা খেয়েছে কান্নাকাটি করছে, এটা আর বলার কি আছে। তো তখন না ভদ্রমহিলা মনে হলো কিছুটা বলতে যাচ্ছিল কিন্তু চেপে গেল। তখন বললো যে আচ্ছা তোমরা বাড়িতে পুজো আর্চা করো তো? তো ওনার মা বলছে হ্যাঁ আমাদের পুজো আর্চা হয়, কিন্তু খুব বড় করে যে আমরা পুজো আর্চা করতে পারি সেটা নয়, কিন্তু বাড়িতে যেরকম নর্মাল হয় সেগুলো হয়। তো মহিলা বলছে বাহ, খুব ভালো খুব ভালো। আর ভালো মানুষদের তো অসুবিধে হয় না, খারাপ মানুষদেরই অসুবিধে হয়। এসব বলতে বলতে না মহিলা কে মানে ওনার আর কি একজন গাড়ি বলা ছিল, সেই গাড়ি ওই ক্যাফেটার সামনে আসে, উনি মানে বাই করে চলে যায়। তো পুরো ব্যাপারটা না মানে প্রথম দিকে যখন ওনারা ক্যাফেতে এসেছিল ম্যাডাম ওনার মায়ের সাথে ওই ভদ্রমহিলা, তখন কিন্তু ওই মহিলা আর কি যিনি আর কি মালিক ছিলেন, তিনি কিন্তু খুব নর্মাল কথা বলছিলেন, খুব স্বাভাবিক নর্মাল কথাবার্তাই বলছিলেন। কিন্তু শেষের কিছু কথা উনি এমন করে বললেন যে কথাগুলো না শুনে ম্যাডামের একটা কীরকম যেন মনে হলো যে এই মহিলার কি কোনো মানসিক সমস্যা আছে। তারপরে ভাবলো যে না, মানসিক সমস্যা থাকলে একজন এত দূর থেকে এখানে এসে রেজিস্ট্রেশনের কাজ করে চলে গেল। তারপরে ভাবছে যে উনি আবার বলেছেন যে ওনার নাকি উনি বিয়ে করেনি। এই মহিলা বলেছিলেন যে উনি বিয়ে করেনি, ওনার দিদি জামাইবাবুর ফ্ল্যাট ছিল। তারপরে হচ্ছে যে নিজে বিয়ে করেনি, আবার বলছে যে আমি আর আমার স্বামী মিলে সাজিয়েছিলাম। কী রে বাবা! তখন ম্যাডাম ওনার মায়ের সাথে এটা নিয়ে আলোচনা করছে যে এই ভদ্রমহিলার মনে হয় অনেক বয়স হয়ে গেছে, তো একটু হয়তো মানে অসংলগ্ন কথাবার্তা বলে ফেলে। তো তখন ম্যাডামের মা বলল আচ্ছা ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে, একা একা এসছে, ঠিক আছে কোনো ব্যাপার না। তো ওনারা ফ্ল্যাটে মানে আগে থেকেই লোক ঠিক করে রেখেছিলেন। তো সেই লোক দিয়ে 15 দিনের মধ্যে ওনারা যেটুকু যা রিনোভেট করা, যেটুকু যা ইন্টেরিয়ার করার, মানে এমনিতে অনেক কিছুই করা ছিল, কাবার্ড করা ছিল, রান্নাঘরটা মডিউলার করা ছিল, সবই মোটামুটি করা ছিল এবং সেগুলো সব ভালো কন্ডিশনে ছিল, এমন নয় যে প্রচুর পুরনো হয়ে গেছে। তো ওনারা 15 দিনের মধ্যে ফ্ল্যাটটা একদম সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নেয়। গুছিয়ে নিয়ে ওনারা একটা ছোট করে নিজেরাই পুজো করে, কোনো ঠাকুরমশাই ডাকিয়ে পুজো করেন না। তো একটা নিজেরা ছোট করে পুজো করে ওনারা ফ্ল্যাটে ঢুকে যায় এবং এত ভালো পজিশানে একটা ফ্ল্যাট পেয়েছে, ওনাদের খুব ভালো লাগে, ম্যাডামেরও ভালো লাগছে, ম্যাডামের মায়েরও খুব ভালো লাগছে। আর ম্যাডাম যেটা এখানে লিখেছেন যে ওনার স্পেশালি আরও ভালো লাগছিল কারণ উনি এটা ছিল ওনার নিজের জীবনে ফার্স্ট কোনো এত বড় কিছু উনি পারচেস করলেন। আর প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু বাড়ি কেনা, সেটা ফ্ল্যাট হোক বা এমনি নর্মাল বাড়ি হোক, সেটা কিন্তু সবার কাছে খুব স্পেশাল একটা ফিলিংস হয়, তাই না? তো ওনার কাছেও একটা বিশাল ছিল যে ঠিক আছে আমি একটা এরকম পজিশনে ফ্ল্যাট কিনতে পারলাম, এটা একটা ওনার কাছে একটা অ্যাচিভমেন্ট মতো ছিল, যেটা সবার কাছেই হওয়ার কথা। প্রথম 2-3 দিন কিন্তু সব কিছু নর্মাল ছিল, কোনো অসুবিধে ছিল না। কিন্তু 2-3 দিন পর থেকে কিন্তু ওনাদের মনে হতো যে ফ্ল্যাটটার মধ্যে কিছু একটা প্রবলেম আছে এবং এই প্রবলেমটা কিন্তু মানে কোনো ভৌতিক প্রবলেম প্রথমে যে ওনারা বুঝতে পেরেছিলেন সেটা নয়। কি হতো, ওনাদের ধরুন ঘরে লাইট জ্বলছে, ফ্ল্যাটের মানে মানে পুরো যে ব্লকটা, সেই ব্লকের আর কোথাও কোনো পাওয়ার কাট হয়নি, শুধুমাত্র ওনাদের রুমেরই লাইট চলে যেত, কারেন্ট থাকতো না। এবার উনি আমার সিকিউরিটিকে নিচে ফোন করতো যে আপনাদের এখানে তো জেনারেটর আছে, জেনারেটরটা অন করে দিন, আমাদের তো পাওয়ার কাট হয়ে গেছে। তখন সিকিউরিটি বলতো না ম্যাডাম, কোনো পাওয়ার কাট তো হয়নি, আর পাওয়ার কাট যদি হয় আমরা সঙ্গে সঙ্গে আমরা জেনারেটর চালু করে দিই, কোনো আপনাদেরকে কল করতে হবে না। তো উনি বলছেন যে তাহলে আমার ঘরে কারেন্ট নেই কেন? তো
তো উনি পাশের ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করলেন, তারা বলছে না আমাদেরও তো পাওয়ার আছে, সব ঠিক আছে। তো আবার ইলেকট্রিকের লোককে ডাকা হলো, তো সে বললো যে একটা ওয়্যারিংয়ে প্রবলেম আছে, ঠিক করে দিয়ে গেল। এবার কিছুদিন 2-3 দিন চললো, আবার একদিন হঠাৎ করে রাতের বেলা ওরকম কারেন্ট চলে গেছে, এবং সেটাও কিন্তু শুধুমাত্র ওনার ঘরে। এবার ম্যাডাম ভাবছে যে শত হলেও ওনারা একটা পুরনো ফ্ল্যাট কিনেছে, এবং ফ্ল্যাটটা প্রায় 8-9 বছর ধরে বন্ধ ছিল। ভাবছে যে হতেই পারে যে হয়তো ওয়্যারিংয়ের ভিতরে কোনো সমস্যা আছে। মানুষ যখন কোনো একটা ফ্ল্যাট দেখে তখন কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোকে মানুষের কিন্তু অতটা মাথায় থাকে না যে এই ওয়্যারিংয়ে প্রবলেম থাকবে না, তো মানুষকে ওপর দেখে যে বিল্ড কোয়ালিটি কেমন, ঘরের ভিতরের দেয়ালগুলো কেমন আছে, জাস্ট ওপর দেখে। এবার ওয়্যারিংয়ের ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা তো আর ফট করে বোঝা যায় না। তো উনি ভাবলেন যে সেটাই হয়তো হবে, শত হলেও পুরনো ফ্ল্যাট কিনেছে আর অনেকটা কম টাকায় কিনেছেন। তো ভাবলো যে ঠিক আছে, আমার যদি এখানে কিছু টাকা খরচা হয়েও যদি আমাকে নতুন করে ইলেকট্রিকের লোক বলে যে আপনাকে ওয়্যারিং করাতে হবে, তাহলে না করিয়ে নেব, অসুবিধে নেই। তো আবার পরের দিন লোক এলো, লোক এসে সেটা বললো ঠিক করে দিচ্ছি, বললো এটা কোনো মেজর সমস্যা না, এখানে ফিউজে একটা প্রবলেম হয়েছিল, আমি ঠিক করে দিয়েছি। এবার বুঝতেই পারছেন যে মোটামুটি এপ্রিল মাস থেকে কিন্তু 2020 সালে মার্চের শেষ এপ্রিল থেকে করোনার কিন্তু একটা বিভীষিকাময় সময় প্রায় শুরু হয়ে গেছিলো। সব জায়গায় মানে ওই কোয়ারেন্টাইন, তারপরে সব জায়গায় বাড়ি থেকে বেরোনো, রাস্তাঘাটে বেরোনো বন্ধ হয়ে গেল, এবং সব জায়গাতেই একটা এমার্জেন্সি কন্ডিশনের মতো হয়ে গেল, মানুষজন বাইরে বেরোতে পারছে না, সমস্ত ট্র্যাভেল বন্ধ হয়ে গেল। তো সেই সময় এই ম্যাডামেরও অফিস ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেল, মানে অফিস আর যাওয়ার প্রয়োজন ছিল না, বাড়িতেই উনি সিস্টেম নিয়ে কাজ করা শুরু করলেন। এবার করোনার যখন শুরু হয়েছিল তখন তো আর মানুষ জানতো না যে এটা কতটা প্রলং টাইম চলবে। এবার ম্যাডাম ভাবলেন যে ঠিক আছে, কিছুদিন বাড়ি থেকে কাজ করতে হবে, সিচুয়েশান এখন এরকম। এবং তখন উনি আর ওনার মা না এটা প্রায়শই আলোচনা করতেন যে ভাগ্যিস আমরা নিজেদের ফ্ল্যাটটা কিনে নিয়েছিলাম। কারণ সত্ত্বে হলেও আপনি যত টাকা দিয়ে যত ভালো জায়গাতেই ভাড়া থাকুন না কেন, ভাড়া থাকা মানে তো আপনি সেটা তো আর ফিক্স কিছু নয়, সেটা আপনার কোনো স্থায়ী ঠিকানা নয়। আজ না হোক কাল সেটা ছেড়ে দিতে হতে পারে, হঠাৎ করে ল্যান্ডলর্ড ছাড়তে বলতে পারে। তো তখন ভাবলে এটা ডিসিশনটা আমরা খুব ভালো নিয়েছিলাম। এবারে শুরু হলো আসল সময়। কীরকম এবার বলি, একটা দিনের ঘটনা প্রথমে উনি শেয়ার করেছেন যে উনি আর ওনার মা দুজনে মিলে খাটে বসে কিছু একটা খাচ্ছিল, মানে কিছু একটা বলতে ওই স্ন্যাক্স জাতীয় কিছু একটা খাচ্ছিল, এবং ওনাদের বেডরুমে একটা টিভি রয়েছে, সেই টিভিটা চলছিল, টিভি দেখছিল, ওনারা খাচ্ছিল। হঠাৎ করেই ওনাদের যে রান্নাঘর সেখানে একটা থাম করে আওয়াজ হয়, মনে হলো একটা ভারী কিছু রান্নাঘরের শেলফ থেকে মাটিতে পড়লো। মানে শেলফে ধরুন কিছু একটা ভারী বাসন বা ভারী কিছু রাখা থাকে, সেটাকে যদি ঠেলে ফেলে দেওয়া হয় যেরকম আওয়াজ হবে সেরকম। তো সঙ্গে সঙ্গে এই আওয়াজটা পেয়ে ওনারা তো খুব ঘাবড়ে যায় যে কি হলো, ফ্ল্যাটে উনি আর ওনার মা দুজনে ছাড়া কেউ নেই। সময়টা কিন্তু খুব বেশি রাত নয়, মানে ওই সন্ধ্যেই বলা যেতে পারে, 8টা। তো ওনারা ফট করে মানে বেডরুমে যে খাটে ছিলেন, খাট থেকে নেমে যখন রান্নাঘরে গেছে, গিয়ে ওনারা হতবাক, দেখছে ওনাদের যে ওভেনটা ছিল, যে গ্যাস ওভেনটা, সেটা মানে ওপরে একটা গ্লাস ফিট করা ব্ল্যাক কালারের একটা আর কি গ্যাস ওভেন, সেই গ্যাস ওভেনটা একদম মাটিতে পড়ে রয়েছে। মনে হচ্ছে যেন গ্যাস ওভেনটাকে কেউ হাতে করে তুলে, মানে অত ভারী একটা গ্যাস ওভেন, ডবল বার্নারের ছিল, তো সেটাকে একদম উল্টে কেউ ফেলে দিয়েছে। আর যেহেতু ওপরটা গ্লাস ফিনিশের ছিল এবং উল্টে যখন পড়েছে, স্বাভাবিকভাবেই সারফেসটা একদম কাচের সারফেসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এবং রান্নাঘরের ফ্লোরে পুরো টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে না উনি আর এবং ওনার মা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়, খুব ঘাবড়ে যায়, ওনাদের হাত পা ঠান্ডা হয়ে যায় যে এটা কি হলো। কারণ ওই রান্নাঘরে বাইরে থেকে কেউ এসে এই কাজটা করবে এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ এটা ফ্ল্যাট, আর ওনাদের ফ্ল্যাটটা ছিল 6th ফ্লোরে, এবং ওনাদের পরেও আরও মনে হয় 2 না 3টে এরকম ফ্লোর আছে, এবং ওনাদের ঘরের দরজা বন্ধ, মানে 2 দিন ধরে উনি বা ওনার মা কেউই বেরোয়ও নি। তখন একদম বাড়িতে থাকতে হবে, গৃহবন্দী অবস্থা শুরু হয়ে গেছে। চারিদিকে আর কি খবরে বলছে যে কোথাও বেরোনো যাবে না, বাজার করা যাবে না, এরকম ব্যাপার। এবং তার থেকেও বড় কথা, অত উঁচুতে, আর ওনাদের রান্নাঘরে যে জানলাটা রয়েছে সেখানে গ্রিল পর্যন্ত দেওয়া রয়েছে, ফলে
রান্নাঘরে যদি ধরেও নেওয়া যায় যে জানলা দিয়ে কোনো বেড়াল, যদিও অত উঁচুতে বেড়াল ঢোকা কোনোভাবেই পসিবল নয়, বাট স্টিল যদি কোনোভাবে সেটা ধরে নেওয়াও যায়, একটা বেড়ালের পক্ষে কিন্তু ওরকম একটা ভারী গ্যাস ওভেন, এবং গ্যাস ওভেনের উপরে কিন্তু কিছু ছিল না, মানে কোনো খাবার বা কিচ্ছু ছিল না, ফাঁকা ছিল, সেটাকে উল্টে কেউ ফেলে দেবে। এবং আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে উনি আর ওনার মা ছুটে গেছে রান্নাঘরে। ওনারা কিন্তু কিচ্ছু দেখতে পায়নি, কোনো মানুষ তো দূরের কথা, মানুষ তো দেখা সম্ভবও নয়, কোনো বিড়াল বা কিছু দেখতে পায়নি, শুধু ওটা ওরকমভাবে পড়ে রয়েছে। উনি আর ওনার মা না পুরো ব্যাপারটায় প্রচণ্ড স্তম্ভিত হয়ে যান, খুব স্বাভাবিক, খুব ভয়ও পেয়ে যান। তো ওনারা ঘর সার্চ করে, রান্নাঘরটা একটু ভালো করে দেখে, এবং ওনারা সঙ্গে সঙ্গে ওনাদের যে সিকিউরিটি ছিল সেখানে জানায় যে এরকম আমাদের ফ্ল্যাটে রান্নাঘরে এরকম গ্যাস ওভেনটাকে উল্টে ফেলে দিয়েছে, বাট আমাদের ফ্ল্যাটে কেউ নেই, কেউ কি উপরে উঠেছিল কি না, কী ব্যাপার। তখন বলছে না, আমাদের তো গেটেড সব কিছু, মানে কেউ যদি কোনো ফ্ল্যাটে যায় সেটা নাম ফাম লেখা হয়, তো বলছে আপনাদের ফ্ল্যাটে তো কেউ যায়নি। আর ওনাদের ফ্ল্যাটে যে কেউ আসেনি সেটা আলাদা করে বলার তো কিছু নেই, কারণ সেটা ওনারাও জানে। এবার না উনি আর ওনার মা ভাবছে যে ব্যাপারটা কি হলো। এটা তো মানে রান্না করতে করতে কিছু একটা দুর্ঘটনা ঘটলো বা কিছু একটা নিজেরা কাজ করতে করতে হলো, সেটা একরকম। নিজে থেকে একটা গ্যাস ওভেন উল্টে পড়ে ভেঙে রইল, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কি করে হলো, কেন হলো, কিচ্ছু বোঝা গেল না। এবং সেই রাতে উনি আর ওনার মা এতটাই ভয় পেয়ে গেছিলেন, কারণ দেখবেন কোনো জিনিস যদি আনএক্সপ্লেনড হয় না, সেটার কিন্তু চিন্তাটা অনেক বেশি হয়। তো ওনাদের ক্ষেত্রেও সেটাই হলো, ওনাদের সেরকমভাবে রাতের বেলাটা ঘুমই এলো না ওনার এবং ওনার মায়ের। পরের দিনটাও কিন্তু উনি এবং ওনার মা অনেক চিন্তা ভাবনা করলেন যে এটা কী করে হয়েছে, কিভাবে হতে পারে, বাট ওনারা না কোনোভাবেই কোনো ডিসিশনে আসতে পারলেন না যে এই ঘটনাটা ঘটলো কী করে। এবং যেহেতু করোনার সময়, তখন যেহেতু একদম প্রথম আমরা কেউই বুঝতে পারিনি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, কোন দিকে যাচ্ছে, আর সেই সময় প্রত্যেকটি মানুষের মনেই একটা ভয় ভীতি কাজ করছিল। ফলে ওনারাও যে বাইরে বেরিয়ে কারোর হেল্প নেবে বা বিষয়টাকে নিয়ে আরও তদন্ত করবেন, সেরকম কোনো সুযোগ আর ওনাদের কাছে ছিল না। তো ওনারা কী করতেন, ওনারা এমনিতেও খুব একটা তো বেরোতেন না, বাট যেটুকু যদি কখনো মানে বাজার করতে হবে, ওনাদের সামনেই একটা জায়গায় ঠেলা আসতো, তো সেখানে উনি গিয়ে, মানে ম্যাডাম বা ম্যাডামের মা কেউ একজন গিয়ে সকালবেলায় কিছু জিনিসপত্র নিয়ে আসতেন। এবং বিকেল হতে হতেই ওনারা কিন্তু ওনাদের ফ্ল্যাটের দরজা এবং ওনাদের ফ্ল্যাটের বাইরে একটা কোলাপসিবলও ছিল, সেটাও ভালো করে দিয়েছি, একদম সব কিছু বন্ধ করে রেখে দিতেন, যাতে কোনোভাবে মানে কেউ যদি ঢোকার চেষ্টাও করে সেটাও যাতে না পারে। এবারে কিছুদিন কেটে গেল, এবং এই মাঝখানের কয়েকদিন আর কিন্তু কোনো ঘটনা ঘটেনি। দুটো ঘর ছিল ফ্ল্যাটে, তো উনি আর ওনার মা যে ঘরটায় শুতেন তার পাশে আর একটা ঘর ছিল, এবং সেই ঘরটায় মেনলি কিন্তু ম্যাডামের কম্পিউটার থাকতো, ওখানে একটা টেবিল ছিল, আর একটা ড্রেসিং টেবিল ওই ঘরটাতেই রাখা ছিল, এবং ওই ঘরে একটা সিঙ্গেল ডিভান ছিল, সেটাকে এক্সটেন্ড করলে আবার ডাবল বেড হয়ে যায়। তো উনি আর ওনার মা রাতের বেলা ঘুমোচ্ছেন, সময়টা কিন্তু মানে অনেক গভীর রাত সেরকম কিন্তু নয়, ওই 12টা হবে। উনি আর ওনার মা মোটামুটি 11:30 পৌনে 12টা নাগাদ ঘুমোতে গেছেন, এবং সেদিন ওনারা দুজনেই ঘুমিয়েও পড়েছেন। সময়টা যতদূর উনি লিখেছেন যে ওনার মনে পড়ছে 12টা 15-20 ম্যাক্সিমাম হবে। হঠাৎ করেই কিছু একটা ঝনঝনিয়ে ভেঙে গেলে, কাঁচের জিনিস বিশেষত ঝনঝনিয়ে ভেঙে গেলে যেরকম একটা আওয়াজ হবে, সেই আওয়াজে ওনার মা এবং ওনার দুজনেরই ঘুমটা ভেঙে যায়, এবং ওনারা দুজনেই খুব ভয় পেয়ে যায়, কারণ ঘুমের মধ্যে যদি এরকম একটা আনএক্সপেক্টেড সাউন্ড, এবং সেটা কিন্তু বেশ জোরে, একটা কাঁচের কিছু বড়সড় কিছু ভেঙে গেলে, পড়ে গেলে যেরকম আওয়াজ হবে সেরকম। তো ওনারা মানে খুব অবাক হয়ে গেছেন, দুজনেই দুজনের মুখের দিকে চাওয়াচাই করছে যে এত রাতে ঘরের মনে হলো পাশের ঘর থেকে আওয়াজটা এলো, কি হলো। তো তখন ম্যাডাম বলছে, মা তোমাকে উঠতে হবে না, আমি দেখছি। তো ওনাদের ঘরে বেডরুমে ওনারা একটা হালকা লাইট জ্বালিয়েই শুতেন, আর ওনাদের যে করিডোরটা রয়েছে, মানে ফ্ল্যাটের যে করিডোর, সেখানে একটা লাইট জ্বলতো, আর ওনাদের যে হল কাম ডাইনিং যেটা রয়েছে সেখানে একটা লাইট জ্বালিয়ে শুতেন। তো কিন্তু পাশের যে বেডরুমটা, সেই বেডরুমে যেহেতু কেউ শোয় না, তো ওনারা সেটা দরজা ভেজানো থাকতো। তো ম্যাডামের মা বললো, না না, তো একা যাবি কেন, আমিও যাচ্ছি। তো দুজনেই খাট থেকে নেমে যখন দরজাটা খুলেছে,
মানে পাশের রুমে যাবে বলে। তো পরিষ্কার ওনারা বুঝতে পারছে যে যে রুমের দরজাটা ভেজানো রয়েছে, যেখান থেকে আর কি আওয়াজটা এলো, সেই রুমের ভিতরে কেউ হাঁটাচলা করছে। একদম স্পষ্ট। উনি এবং ওনার মা, উনি লিখেছেন যে এটা একজনের মনে হলে তাও একরকম হতো, আমি এবং আমার মা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছি এবং আমরা দরজাটা মানে খুলতে ভয় লাগছে আমাদের, মানে ভেজানো তো, ওই দরজাটাকে যে আমরা ঠেলে খুলবো সেটাতে আমাদের ভয় লাগছে, মনে হচ্ছে কী দেখবো, বন্ধ ফ্ল্যাটে কেউ কি করে ঢুকলো। মানে সত্যি কথা বলছেন যে আমাদের তখন মনে হচ্ছে যে আমরা মানে প্রাণে বাঁচবো তো, কোনো চোর ডাকাত ঢোকেনি তো। তো অনেক মনে জোর নিয়ে ওনারা দরজাটা একটা ঠেলায় খুলে দিয়েছে এবং খুলে দেওয়ার পরে ওনারা যে দৃশ্য দেখেন, খুলে দেওয়ার পরে ওনারা লাইটটা জ্বালান এবং লাইট জ্বালানোর পরে যে দৃশ্য দেখেন সেটা কি করে সম্ভব সেটা মানে উনি বা ওনার মা কেউ বুঝতে পারলেন না। ওনারা দেখছেন যে ওই ঘরে যে একটা ড্রেসিং টেবিল ছিল, ছোট ড্রেসিং টেবিল, সেই ড্রেসিং টেবিলের উপরে প্রচুর জিনিসপত্র থাকতো, মানে বিভিন্ন ধরনের ক্রিম, লোশন, হেয়ার ব্রাশ, টুকটাক যা নর্মাল বাড়িতে থাকে সেরকম জিনিসপত্র, সেগুলো কিচ্ছু হয়নি, সেগুলো অ্যাজ ইট ইজ রয়েছে। কিন্তু ওই আলমারির মানে ড্রেসিং টেবিলের যে আলমারি পোর্শন, তার যে কাঁচটা, ওই কাঁচটা মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পুরো মেঝেতে ভরে পড়ে রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো সাজানো রয়েছে সেগুলো একটাও এদিক থেকে ওদিক হয়নি। হ্যাঁ, তার উপরে হয়তো কাঁচের গুঁড়ো এসে পড়েছে, সেটা হয়েছে, কিন্তু ওই জিনিসগুলো অ্যাজ ইট ইজ রয়েছে, কিচ্ছু মাটিতে পড়েনি, শুধু কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরে প্রচণ্ড ভয় লাগছে ওনাদের এবং ওনারা দুজনেই ভাবছেন যে এটা আমরা কি দেখছি এবং কেন এটা হলো। এবং দুটো যে পরপর ইনসিডেন্ট এই ফ্ল্যাটে আসার পরে ঘটলো, সেই দুটোই কিন্তু কাঁচকে কেন্দ্র করে, মানে দুটোই কাঁচের জিনিস ওইভাবে ভেঙে পড়ে গেল। এবারে এই কাঁচের জিনিস হঠাৎ করে ভেঙে পড়ে যাওয়ার পিছনে কি রিজন থাকতে পারে সেটা কিন্তু এই ম্যাডাম বা ম্যাডামের মা অনেক চিন্তাভাবনা করেও কিছুই মাথায় ওনাদের এলো না। ওনারা কোনো সিদ্ধান্তেই আসতে পারলেন না যে বিষয়টা অ্যাকচুয়ালি কী ঘটছে। তো সেই সময় ওনাদের ওই সোসাইটিতে যে যারা আর কি সোসাইটির যে কমিটি মেম্বার থাকে না, তো সেরকমই একজন আর কি ব্যক্তি, তিনিও আর কি ওইখানেই ফ্ল্যাটে থাকেন। তো তাকে বিষয়টা জানায় যে এরকম দুবার ঘটনা ঘটেছে, তো আমরা তো এখানে কিছু অতটা ভালো করে জানি না, আর ম্যাডাম যেহেতু বহু বছর ধরেই পুনেতে ছিলেন, ফলে মানে কী করবেন, কার কাছে হেল্প চাইবেন কিছুই বুঝতে পারছে না। তো তখন ওই লোকটা বলছে যে দেখুন, মানে আপনার ফ্ল্যাট যে পজিশানে সেখানে কিন্তু বাইরের কেউ কি করে ঢুকবে, এটা আপনারাও নিশ্চয়ই বিশ্বাস করে, আপনি ফ্ল্যাটে কাউকে দেখেননি, এটা আমি আপনাকে কি করে সাহায্য করব বলুন। আমি আপনাকে এই বিষয়ে তো কিছু বলতে পারবো না, তবে আমি একটা কথা আপনাকে বলতে পারি, আপনাদের হয়তো শুনে হাসি পাবে বা মনে হবে যে আমি খুব ব্যাকডেটেড, আমি আপনাদেরকে কোনো ফালতু কথা বলছি, এটা আপনাদের মনে হতে পারে। তবে একটা সাজেশান দিই, আমি আপনাদের সমস্যার হয়তো সমাধান করতে পারবো না, তবে এই লকডাউন উঠে গেলে আপনারা না আপনাদের ফ্ল্যাটটাকে খুব ভালো করে পরিষ্কার করে একটা ভালো করে পুজো দেবেন ফ্ল্যাটে। এবার এটা শুনে না ম্যাডাম একটু অবাক হয়ে যায় যে এই কথা কেন বললো। তখন উনি না বলছেন যে আমাদের ফ্ল্যাট তো আমরা কাজ করিয়েছি, এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমরা থাকছি, আমরা তো অপরিষ্কার ফ্ল্যাটে থাকছি না। তো তখন ভদ্রলোক বলছে না আমি সেই পরিষ্কারের কথা বলিনি, মানে ওই আর কি আপনারা একটা ঠাকুরমশাই দেখিয়ে ওরা যেভাবে আর কি ঘর শুদ্ধিকরণ করে সেগুলো করে নেবেন। তো তখন না ম্যাডামের মায়ের খুব খটকা লাগে, উনি বলছেন শুদ্ধিকরণ কেন করব, ফ্ল্যাটটা ফাঁকা ছিল কয়েক বছর সেই জন্য বলছেন। তখন বলছে না আসলে এই ফ্ল্যাটে তো যিনি ফ্ল্যাটের মানে গৃহকর্তা ছিলেন, তিনি তো এই ফ্ল্যাটে দুটো বউ রাখতেন একসাথে, তো দুই বউ খুব ঝগড়া হতো এবং তারপরে কিন্তু মানে ভদ্রলোকের যে প্রথম স্ত্রী সে এই ফ্ল্যাটেই তো মারা গেছিল, হতে পারে হয়তো কোনো দোষ ঠোষ পেয়েছিল। ওই যে বললাম মানলে অনেক কিছু, না মানলে কিছু না, আমরা এগুলো মানি, শুনে এসেছি। আপনার মেয়ে মা আপনারা দুজনে থাকেন, তো আপনারা হয়তো এগুলো মানেন না, সেটা হতে পারে, আমি আপনাদেরকে মানতে বলছি না, কিন্তু আপনাদের যখন এরকম অসুবিধে হচ্ছে আপনারা একটু শুদ্ধিকরণ করে নেবেন, লকডাউন উঠে গেলে করে নেবেন, তাহলে হয়তো সমস্যাগুলো আর হবে না। এই বলে লোকটা চলে যায়। মানে মনে হলো যেন লোকটা
কিছু কথা জাস্ট মুখ থেকে ওনার বেরিয়ে গেছে, উনি হয়তো বলতে চাননি, তো বলেই লোকটা নিজের ফ্ল্যাটে ঢুকে যায়। এবার এটা শুনে না ম্যাডামের এবং ম্যাডামের মায়ের খুব অবাক লাগে যে লোকটার ফ্ল্যাট ছিল সে 2 বউ নিয়ে এখানে সংসার করতো, এটা আবার কীরকম কথা। আর একটা মানুষ 2টো বিয়ে একসাথে করেই বা কী করে, এটাও তো লিগাল নয়। তো ওনারা ব্যাপারটা কিছুই বুঝলো না, আর ভদ্রলোক চলে গেল, ফার্দার ওনাকে কোনো কোশ্চেনও করা যায়নি। তো এরপর থেকে ওনারা এত ভয় লাগতো, ওনারা প্রত্যেকটা ঘরে লাইট জ্বালিয়ে শুতো। এবং মানে উনি যেটা লিখেছেন যে আপনি বিশ্বাস করবেন না, একে করোনার সময় রাস্তাঘাট পুরো ফাঁকা, মেট্রো স্টেশনের পাশে একদম ফ্ল্যাট, তা সত্ত্বেও রাস্তাঘাট মানে দিনের বেলা যাও বা 2-4টে লোক দেখা যায়, বিকেলের পর থেকে রাস্তাঘাটে পুরো শ্মশানের নিস্তব্ধতা, মানে ওই নিস্তব্ধতা যেন এমনিই গিলে খেত। তার মধ্যে একটা নতুন জায়গায় এসছে, ওনারা এত বছর আর কি বাইরে ছিল, পুনেতে ছিল, আর এভাবে একটা জায়গায় নতুন আসার পরেই করোনা, লকডাউন সব কিছু মিলিয়ে ওনারা খুব মেন্টাল স্ট্রেসে ছিল, তো খুব ভয়ও লাগতো। এবং উনি লিখেছেন প্রত্যেক দিন ওনাদের বাড়িতে কিছু না কিছু ভাঙতো, মানে হয়তো একটা কোনো জিনিস, একটা ফ্লাওয়ার ভাস, উনি লিখেছেন যে একদম টেবিলের মিডিলে ছিল, কারোর গায়ে ধাক্কা লাগেনি, কোনো জিনিস ওটার উপরে পড়েনি, কিচ্ছু হয়নি। দুপুরবেলা উনি আর ওনার মা ঘরে ছিলেন, দুপুরবেলা নিজে থেকেই ফাট করে পড়ে গিয়ে পুরো ভেঙে গেল, বোন চায়নার ছিল, তারপরে কাপ ডিশ পড়ে ভেঙে যাওয়া, এরকম নানান জিনিসপত্র ঘটতে থাকে। এবং যা ওই বাড়িতে পড়ে পড়ে ওনাদের ভেঙেছে তার মধ্যে উনি লিখেছেন 95% ঘটনাই শুধু ঘটেছে, এর কোনো কারণ ছিল না। এবার কিছুদিন পরে মানে এগুলো ওনাদের সাথে চলছে, এবং আর একটা যেটা খুব অদ্ভুত বিষয় হয়েছে যে ওনার মায়ের এটা মনে হতো, মানে ওনার মা যখনই চুল আঁচড়াতেন, ওনার মায়ের লম্বা চুল ছিল, তো উনি লিখেছেন যে ম্যাডামের মা নাকি যখনই চুল আঁচড়াতেন ওনার খালি মনে হতো কেউ যেন চুলটা ওনার পিছন থেকে মানে পিছন দিকে একদম মুঠো করে টেনে 1-2 সেকেন্ডের জন্য যেন টেনে রেখেছে, মানে মুঠি করে যদি কেউ পিছন থেকে চুল টানে এবং টানার পরে যদি ছেড়ে দেয় যেরকম একটা ফিলিংস হবে, এক্স্যাক্ট সেই ফিলিংসটা কিন্তু ওনার মায়ের হতো। ওনার মা হয়তো লম্বা চুলটা আঁচড়াচ্ছে, তো ওনারা যখন ওনাদের ওই ড্রেসিং টেবিলের কাঁচটা যখন ভেঙে যায়, তো সেই সময় তো লকডাউন ছিল, ওনারা ওরকম করে নতুন করে আর ওই কাঁচটাকে লাগাতে পারেনি, তো ওনারা অনলাইনে একটা আয়না, ফোল্ডিং আয়না কিনেছিল, ওইটা সবাই মানে উনি আর ওনার মা আর কি যখন ইউজ করতো, তারপরে ফোল্ড করে ড্রয়ারে ঢুকিয়ে রাখতো। তো ওনার মায়ের বা ওনার যেরকম হয় আর কি, মানুষ চুল আঁচড়ালে আয়নার সামনে গিয়ে আঁচড়ায়, তো সেরকম করে তো আর ওই আয়নাটা ছিল না, তো উনি এমনি চুল আঁচড়াতেন, আর মাঝে মধ্যে ওনার মনে হতো উনি স্পষ্ট বুঝতে পারতেন কেউ ওনার মাথায় মানে একদম মুঠি করে চুলটা ধরে যেন ঝাঁকিয়ে দিতে চাইছে, কিন্তু ঝাঁকাতে পারছে না, কিন্তু সজোরে ধরে যেন ফট করে ছেড়ে দিল। এরকম বেশ 4-5 বার হয়। তো এভাবে চলছে, প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। আর যে এজেন্ট ছিল, ওনারা এজেন্টকেও একবার কল করেছিল ম্যাডাম, তো এজেন্ট বলছে যে না, ফ্ল্যাটে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আপনারা কত ভালো জায়গায় ফ্ল্যাট নিয়েছেন, ফ্ল্যাটটার দাম কত জানেন, আমি যখন ফ্ল্যাটটা সম্পর্কে জানি, আমার টাকা থাকলে আমিই কিনে নিতাম, এত ভালো ফ্ল্যাট আপনি এরকম অভিযোগ করছে, এটা কোনো কথা হলো? মানে এজেন্টটা শুনতেও চায়নি। আর ফ্ল্যাটও ওনারা কিনে ফেলেছেন, মালিককে এর মধ্যে একবার ফোন করেছিল, সে ফোন তোলেনি, তো ওনারা তখন মানে মা মেয়ে কী আর করবে। তো এর মধ্যে যেটা হলো, প্রথমবার যখন লকডাউনটা ওঠার পরে দেখতে দেখতে মানে পুজোর সময় চলে এসেছে, তো সেই সময় ওনাদের ঠিক পাশের যে ফ্ল্যাটটা ছিল, তো সেই ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো, মানে মা বাবা ছেলের বউ নাতি নাতনি একটা ফ্যামিলি থাকতো, এবং পাশের ফ্ল্যাটটা 3 BHK ছিল। তো ওই ফ্ল্যাটের যে বউটা ছিল, সেই বউটার সাথে একদিন কথা হয়, মানে তখন করোনার বিষয়টা অনেকটা কেটে গেছে, তো তখন কথা হচ্ছে, তো কথা হতে হতে না ম্যাডামই আর কি খুব কিউরিয়াস ছিল এটা জানার জন্য, মানে ওই যে লোকটা বলেছিল তারপর থেকে আর লোকটাকে উনি দেখেন, আর লোকটার ফ্ল্যাট নাম্বারও জানে না যে গিয়ে কথা বলবে। তো তখন বলছে যাচ্ছে আমি যে ফ্ল্যাটটা কিনেছি, এই ফ্ল্যাটটা আগে কে থাকতো? তো যেই মানে ফ্ল্যাটে কে থাকতো জিজ্ঞেস করছে, মহিলাটা যেন একটু অস্বস্তি পেল, বললো হ্যাঁ থাকতো, একটা লোক থাকতো আর ওনার ওয়াইফ থাকতো। তো তখন না ম্যাডাম সরাসরি বলে দিয়েছে যে আমার সাথে এখানকার যিনি সেক্রেটারি তার কথা হয়েছিল, সে আমাকে বলল যে এই বাড়িটার যে মালিক ছিল তার 2টো বউ ছিল।
তো তখন না মানে মহিলাটা একটুখানি আবারও যেন অস্বস্তি বোধ করছে এরকম বোঝা গেল। তো তখন ওই মহিলাটি বলছে যে আসলে ওরা তো দুই বোন, আমিও শুনেছি যে উনি নাকি দুজনকেই বিয়ে করেছিলেন, কিন্তু সেটা তো আর আমি চোখে দেখিনি। তবে হ্যাঁ, যেভাবে কথা বলতো বা যেটা শুনেছিলাম যে ওনারা দুই বোন ছিল, দুই যমজ বোন। প্রথমে উনি বড় বোনকে বিয়ে করে, সংসার হয়, সব ঠিক আছে। এবং সেই সময় নাকি যে ছোট বোন, সেই ছোট বোন মাঝে মধ্যে যেহেতু সে বিয়ে থা কিছু করেনি, সে মাঝে মধ্যে এই বাড়িতে এসে থাকতো দিদি জামাইবাবুর সাথে। এবং পরবর্তী সময় যেটা তাদের ব্যবহার, আচার আচরণ এবং যেটা শোনা যায় যে ওই লোকটা নাকি তার বোনকেও বিয়ে করেছে, এবং বোনকে বিয়ে করা থেকে কিন্তু একটা অশান্তি চলতো। এবং এই যে বিয়েটা করেছিল লোকটা তার শালিকে, সেটা কিন্তু অনেক বয়সে, মানে এমন নয় যে অল্প বয়সে থাকতেই বিয়েটা করে নিয়েছিল, সেরকম কিন্তু নয়। তো তখন না একটু অবাক হয়ে গেলেন ম্যাডাম যে এরকম ব্যাপার। তখন তো উনি বুঝতে পারছে যে ও তার মানে ওই যে মহিলা বলেছিল যে আমি আর আমার স্বামী মিলে সাজিয়েছি, তার মানে কথাটা তো উনি ভুল বলেনি, উনি তো ঠিকই বলেছিলেন তাহলে। কিন্তু তারপরে ভাবছে যে একটা মহিলা, সে সারা জীবন বিয়ে করলো না, বিয়ে করলো তো করলো, তার দিদি বেঁচে রয়েছে, তারই হাজব্যান্ডকে বিয়ে করলো, নিজের জামাইবাবুকে বিয়ে করলো, এটা কীরকম ব্যাপার। তো তখন ওই মহিলাকে বলছে আচ্ছা আপনারা কি কিছু শুনেছিলেন এই ফ্ল্যাটে কোনো সমস্যা বা কিছু? তো তখন ওই মহিলা বলছে না, আমরা কিছু সেরকম শুনিনি, তবে মানে ওই তিনজনের মধ্যে খুব অশান্তি হতো। এবং ওই লোকটা আর ওনার যে বোন, মানে ওনার যে দ্বিতীয় স্ত্রী বলি বা যে ছোট বোনটা আর কি, এরা দুজনে মিলে নাকি ওই বড় বোনটাকে খুব অত্যাচার করতো। এবার কেন অত্যাচার করতো, কী জন্য করতো, সেটা কিন্তু ফ্ল্যাটের কেউ জানে না, কারণ ওই ফ্যামিলিটা কারোর সাথে মিশতো না, কারোর সাথে বিশেষ একটা কথাবার্তা বলতো না, খুব দরকার ছাড়া। মানে মহিলা দুটো তো কারোর সাথে কথা একদমই বলতো না, লোকটি তাও টুকটাক কথাবার্তা বলতো। তো সেই জন্য ওদের ফ্যামিলিতে এক্স্যাক্ট কী চলতো সেটা কিন্তু অতটাও আশেপাশের লোকেরা জানে না। তবে মানে যে বড় বোন যে ছিল, সে মারা গেছিল এই ফ্ল্যাটেই। এবং যতটুকু মানে ওনাকে যখন বের করা হয় ঘর থেকে, যতটুকু দেখা গেছে বা যতটুকু পরবর্তী সময় শোনা গেছে, যে ওই মহিলা নাকি একটা কাঁচের টেবিলের উপরে পড়ে যায় এবং পড়ে গিয়ে টেবিল ভেঙে উনি পড়ে যায় আর কি, এবং তাতে উনি খুব সিরিয়াস আর কি ইনজিওর হন, সিরিয়াস ব্যাপার হয়ে যায়। তো খুবই আশঙ্কাজনক অবস্থায় ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু যেটা কানাঘুষো শোনা গেছে, মানে ওই বাড়িতে যে কাজ করতো ওই ফ্ল্যাটে আর কি, সে যতটুকু দেখেছে বা বলেছে যে ওই মহিলাকে, মানে লোকটির যে প্রথম স্ত্রী, তাকে কিন্তু লোকটা এবং তার যে দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ওই মহিলারই নিজের বোন, তারা নাকি খুব মারধর করত। এবং এর আগেও নাকি মহিলার হাতের উপরে কাঁচের কিছু দিয়ে নাকি মানে মেরে জিনিসটাও ভেঙে গেছে, মানে সারা হাতে নাকি ওনার কাঁচ ঢুকে গেছিলো। তারপরেও ওনাকে মানে অনেক কষ্টে উনি ডাক্তারের কাছে যায় এবং সেখানে ড্রেসিং ফেসিং করিয়ে আনে। তো এরপরে ওই মহিলা অনেক দিন হাসপাতালে ছিল, তারপরে ওনাকে বাড়িতে আনা হয়, খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিল। তার কিছুদিন পরে ভদ্রমহিলা নাকি মারা যায়, এই ফ্ল্যাটেই মারা গেছিল। তো যেটা লোকেরা বুঝতে পারে যে হঠাৎ করেই নাকি উনি টেবিলের উপরে পড়ে যায়, কাঁচের ডাইনিং টেবিল ছিল, সেটা পড়ে ভেঙে যায়, এই তত্ত্বটা ওনারা খাটান ঠিকই, বাট কেউই না খুব একটা বিশ্বাস করে না। কারণ ওই যে বললাম যে ওনার বাড়িতে যে কাজ করতো, সে তো ফ্ল্যাটের আরও বাড়িতে কাজ করতো, মোটামুটি এটা সবাই মনে মনে মানে ভেবে নিয়েছিল যে নিশ্চয়ই সেদিনও কিছু ঝামেলা অশান্তি হয়েছিল, সেখান থেকেই দুর্ঘটনাটা ঘটে যায়। হয়তো মারার জন্য ধাক্কা মারেনি, বাট কোনোভাবে হয়তো লেগে যায়। এবার যখন মারা গেল তখন কিন্তু এরা মানে একজন মারা গেছে বা কিছু, তার জন্য যে কাজকর্ম, তার যে পারলৌকিক ক্রিয়া আদি হয়, সেসব কিন্তু কিছুই করেনি। আচ্ছা, ফ্যামিলিটা কিন্তু নন বেঙ্গলি ফ্যামিলি ছিল, ওকে, তো তাদেরও তো রিচুয়ালস থাকে, সেসব নাকি কিছু করেনি। এবং যখন ওই মানে আরও যারা আবাসিক ফ্ল্যাটের, তারা যখন দু একজন জিজ্ঞেস করে যে আপনি কাজকর্ম করেছেন, উনি তখন বলেন নাকি উনি নাকি একটা ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে নাকি উনি বাইরে কাজ করিয়ে নিয়েছেন, ঘরে কিছু করেননি। তারপরে উনি বলেন যে না, আমি তো আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, আমি এসব কাজ ফাজ অতটা বিশ্বাস করি না, যেটুকু না করলে না আমি সেটুকু করেছি, আর ঠাকুরমশাইকে আমি টাকা দিয়ে দিয়েছি,
সে বাকি কাজকর্ম করে দেবে এবং ওর আত্মার শান্তির উদ্দেশ্যে নাকি একটা হবন করে দেবে, একটা যজ্ঞ কিছু একটা করে দেবে। এবার যেহেতু ভদ্রলোকের সাথে কারোরই খুব বিশাল যোগাযোগ ছিল বা উনি সবার সাথে খুব কথাবার্তা বলতেন তা নয়, উনি একটু সবাইকে এড়িয়ে এড়িয়ে চলারই চেষ্টা করতেন। আর ওই মহিলা দুটো তো কারোর সাথেই কথা বলতো না। তো বাকি লোকেরাও আর বিষয়টা নিয়ে কিছু বাড়াবাড়ি করেনি, আরও বেশি জিজ্ঞেস করেনি, ভেবেছে ঠিক আছে যাদের ব্যাপার তারা বুঝবে, কেউ আর বিষয়টা আর কি ইন্টারফেয়ার করেনি। এবং এরপর থেকে ওই লোকটি এবং ওই মহিলা, মানে ওই ছোটো বোনটা আর কি ওই ফ্ল্যাটেই থাকতো। অদ্ভুতভাবে 2 থেকে 3 বার ওই লোকটি, মানে যে আর কি ওই ভদ্রমহিলার হাজব্যান্ড ছিল, সে নাকি ওখান থেকে চিৎকার করে করে ঘর থেকে, মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেত, কখনো ছাদে চলে যেত, কখনো নিচে নেমে আসতো, এরকম ঘটনা ঘটেছে। এবং লোকটাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে কী হয়েছে আপনি এরকম করছেন কেন, তো তখন উনি ওনার প্রথম স্ত্রীর নাকি নাম নিতেন, বলতো যে ও আমাকে মারতে আসছে এরকম করে বলতো। এবার এইরকম কথা কিন্তু 2-3 বার ওনার মুখে শোনা গেছে, 2-3 বার উনি ফ্ল্যাট থেকে ওরকম করে দৌড়ে পালিয়ে গেছে। এবার এরকম করে পালিয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন উনি অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পরে উনি বলেন, মানে ওনাকে নিয়ে আর কি অন্য ওনার যে ওই ছোটো বোনটি ছিল, মানে ওনাদের বিয়ে হয়েছিল কি হয়নি সেটা, মানে লিগালি ওয়াইফ ছিল কি ছিল না সেটা আদৌ জানা যায়নি, কিন্তু মানে একটা কানাঘুষো ছিল যে এদের নাকি বিয়ে হয়েছিল। যাই হোক, সেটা তাদের ব্যবহার দেখেও কিন্তু কিছুটা বোঝা যেত। তো ওই মহিলা তখন এই লোকটাকে নিয়ে দিল্লি চলে যায়, ওদের আর কি যেখানে আরও আত্মীয় স্বজন থাকে। এবং তারপরে মহিলা আসে গিয়ে ধরুন 7-8 মাস পরে, এবং 7-8 মাস পরে যখন মহিলাটি আসে আবার এই ফ্ল্যাটে, সে তখন জানায় যে লোকটা নাকি 3 মাস আগে মারা গেছে, দিল্লিতেই মারা গেছে। এবার ফ্ল্যাটের বাকি লোকেরা তো সব কিছু জানতো না, এবং তখন উনি নাকি বলেন যে ফ্ল্যাটটা ওনার নামে হয়ে গেছে। তো সেই ওয়াইজ ওদের তো আর কিছু করার নেই, তো ওনারা বললেন ঠিক আছে আপনাদের ব্যাপার। এবার ওই মহিলা তারপরে একা উনি 1-2 মাস ছিলেন, তারপরে উনি চলে যান, আর কখনো ফ্ল্যাটে সেভাবে আসেননি, হয়তো এসেছেন কিছুদিন থেকেছেন চলে গেছেন এরকম। এর থেকে বেশি ইনফরমেশন কারোর কাছে নেই। কিন্তু এই সবটা শোনার পরে ম্যাডামের যেটা, মানে যে জায়গাটা একটা মিসিং লিঙ্ক ছিল, সেটা উনি যেন মনে হলো কিছুটা হলেও সলভ হলো। ওই যে মহিলা কাঁচের ডাইনিং টেবিলের উপরে পড়ে যান এবং সেই কাঁচ ভেঙে উনি পড়েন, তাতে উনি মারাত্মকভাবে জখম হয়েছিলেন, সেই কাঁচের বিষয়টাই কিন্তু, মানে এই বাড়িতে যে একটা মানুষ এভাবে আহত হয়েছিল এবং পরবর্তী সময় তার চিকিৎসা হয়তো হয়েছিল, বাট সেটা সাকসেসফুল হয়নি এবং ভদ্রমহিলা মারা গেছিলেন, তার সাথে কিন্তু এই কাঁচের একটা বেশ যোগাযোগ রয়েছে। তো তখন বুঝলো যে এই কারণেই কি আমাদের ঘরের কাঁচের জিনিসগুলো এভাবে ভেঙে যাচ্ছে। এবং এখানে ম্যাডাম একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে ম্যাডাম ওনার মায়ের জন্মদিনে প্রায় 3 বছর আগে একটা খুব দামি এক্সপেন্সিভ একটা ঘড়ি গিফট করেছিলেন, একটা বড় ব্র্যান্ডের। তো সেই ঘড়িটা ওনার মা 3 থেকে 4 বার পরেছেন, কি ম্যাক্সিমাম 5 বার। কোনো একটা অনুষ্ঠানে গেছেন, পরেছেন, এবং পরার পরে ওটাকে সুন্দর করে উনি মানে মসলিন কাপড় দিয়ে মুছে, যেরকম দামি ঘড়ি মানুষ ইউজ করে, মুছে একদম কেসে উনি রেখে দিতেন। এবং লাস্ট টাইম উনি পরেছেন হয়তো প্রায় 8-9 মাস কি 1 বছর আগে। তো ওনার মা হঠাৎ করেই যখন একদিন আলমারিতে জিনিসপত্রগুলো দেখছেন, তো উনি যখন ওই কেসটা খোলেন, উনি দেখেন যে ওরকম একটা দামি ঘড়ি, যে ঘড়িটা উনি খুব যত্ন করে পরতেন এবং লাস্ট পরেছেন হয়তো 1 বছর আগে, উনি দেখছেন ঘড়ির ডায়ালটা পুরো ভাঙা অবস্থায় রয়েছে, মানে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কাঁচটা। এইটা ওনার মা না মানে পুরো হতভম্ব, হাত পা কাঁপতে থাকে। এবং যখন ম্যাডামকে দেখায়, ম্যাডাম নিজেও অবাক হয়ে যান যে এইরকম একটা দামি ঘড়ির অবস্থা কী করে এরকম হতে পারে। ঘড়িটা হাত থেকে পড়ে যায়নি, এবং ঘড়িটা উনি বেশিরভাগ মানে বেশি দিন ইউজই করেননি, সেই ঘড়ির ডায়াল কী করে ভেঙে যেতে পারে। এটা কিন্তু খুব বড় একটা বিষয়। তো সবটা শোনার পরে, জানার পরে ওনার না ব্যাপারটা একটুখানি স্পষ্ট হলো। কিন্তু তখন ওনার মনে একটা প্রশ্ন আসে যে ভদ্রমহিলা কেন তার দিদির হাজব্যান্ডকে বিয়ে করতে গেল, আর ওনার দিদির হাজব্যান্ডই বা কেন এনাকে বিয়ে করতে গেল, এটার পিছনে কী কারণ থাকতে পারে। তবে যতটুকু জানা গেছিল যে ওনার
মানে ওই জামাইবাবু যিনি ছিলেন, যে ভদ্রলোক মালিক ছিলেন, তার সম্পত্তির লোভেই কিন্তু ওনার শালি ওনাকে ফাঁসিয়ে বিয়ে করেছিল। এবার এই যে সমস্যাটা, সেটা কিন্তু মানে মাঝে মধ্যেই থেকে হতে লাগলো। এবং উনি যেটা জানিয়েছেন যে ওনাদের হল ঘরে একটা জালনা ছিল এবং সেই জালনায় সুন্দর কাচ ছিল। কাচটা কিন্তু একদম ঠিকঠাক ছিল, কোথাও কোনো ভাঙা চোরা, কোনো ক্র্যাক কিচ্ছু ছিল না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ওনার মা দেখেন যে ওই কাচটা না মানে ভেঙে পড়ে যায়নি, কিন্তু পুরো ছোট ছোট ক্র্যাক এসে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। এবার করোনার মধ্যে বুঝতেই পারছেন যে কাঁচ সারানোর লোক পাওয়া খুবই চাপের ব্যাপার ছিল। তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ওয়েট করার পরে ওনারা একজনকে দিয়ে ওই কাঁচটা রিপ্লেস করিয়ে নেন, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হলে ওটা ভেঙে যাবেই, যেভাবে ক্র্যাক হয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো, ওই কাঁচটা কি করে ক্র্যাক হলো বা কেন হলো, কেউ কিছু ছুঁড়েছিল কিনা, তার কিন্তু কোনো প্রমাণ নেই। এরপরে যেটা হওয়া শুরু করলো সেটা হচ্ছে যে ওনারা যখন যে ঘরে থাকতেন, মানে হয়তো ওনারা বেডরুমে রয়েছেন বা বাথরুমে রয়েছেন বা রান্নাঘরে রয়েছেন, যে ঘরেই থাকতো, খালি মনে হতো যে পাশের ঘরে কেউ মুখ চেপে কাঁদছে। মানে কেউ যদি কান্নাকাটি করে এবং সে যদি কোনো কাপড় দিয়ে নিজের মুখটা চেপে নেয়, যেরকম আওয়াজ হবে সেরকম আওয়াজ পাওয়া যেত। এবার একদিন এই ম্যাডাম ওনার যে পাশের যে রুমটা, সেই রুমে উনি ল্যাপটপে কাজ করছিলেন। হঠাৎ করেই উনি শুনতে পান যে পাশের ঘরে কেউ কাঁদছে। এবার পাশের ঘরে সেই মুহূর্তে ম্যাডামের মা ছিলেন। তো উনি ভাবতেন যে মা কান্নাকাটি করছে কেন, তো উনি ঘরে এসছে। তো ঘরে এসে দেখছে ওনার মা কান্নাকাটি করছেন না, উনি বই পড়ছেন। আবার ঠিক এরকমই ওনার মা একবার কিচেনে কাজ করছিলেন, মনে হচ্ছিল যেন পাশের রুম থেকে কোনো কান্নাকাটি করার আওয়াজ আসছে। এবং সেই সময় ওনার মা ঘরে একা ছিলেন, উনি নিচে কিছু একটা ডেলিভারি নিতে গেছিলেন। এইরকম ঘটনা কিন্তু প্রায়শই ঘটতে থাকে। তো এরপরে ওনারা ভাবলেন কি করা যায়। তো ওই যে বললাম যে ওনাদের আত্মীয় স্বজন খুব বেশি ছিল না, তো ওনাদের একজন পরিচিত কাকিমা ছিলেন। তো তার সাথে কথা বলে, তো তিনি বলছেন যে একটা কাজ কর, তোরা বরং বাড়িতে নিজেরাই ভালো করে ধূপ ধুনো দিয়ে হনুমান চালিসা একবার সকালে একবার সন্ধ্যেবেলা চালিয়ে রাখ। বাড়িটাতে যে কদিন তোরা থাকবি এভাবেই থাক, তারপরে এই করোনার বিষয়টা অনেকটা কেটে গেলে তারপর না হয় ফ্ল্যাটটা তোরা বিক্রি করে দিবি। এবার ওনারা কি করবে, আর সত্যি বলতে কি ম্যাডাম যেটা মানে যা জানিয়েছেন যে ওনাদের পক্ষে না ওই ঠাকুরমশাই ডেকে পুজো করানো বা কোনো তান্ত্রিকের কাছে যাওয়া, এগুলো ওনারা কখনোই করতে চায়নি। আর এই বিষয়ে যেগুলো ওনাদের সাথে ঘটছিল সেগুলোরও কোনো এক্সপ্ল্যানেশন নেই। আর বাকি যে ওনাদের কোনো ক্ষতি হয়েছে ওই বাড়িতে থেকে বা কোনো কিছু ওনাদের কোনো মানে বড়সড় ওনাদের উপরে কিছু হচ্ছিল সেটা নয়, কিন্তু ওই কাঁচ সম্পর্কিত যে কোনো জিনিসেই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর তৈরি হয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, ওনাদের বাড়িতে একটা থেকে মানে পুনে থেকেই কেনা একটা বড় সুন্দর ডিনার সেট ছিল। সেই ডিনার সেটটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একদম কাঁচের ডিনার সেট, খুব সুন্দর, খুব এক্সপেন্সিভ একটা সেট ছিল। তো ওনাদের বাড়িতে মানে এই লকডাউন শেষের পরে 2020 একদম শেষের দিকের কথা বলছি, তো ওনার কিছু বন্ধুবান্ধব আসার কথা ছিল। তো ওই সেটটা বার করে খাওয়া দাওয়া হয়েছে, এবং খাওয়া দাওয়া করার পরে ওই সেটটা কিন্তু ওনার মা নিজে হাতে সুন্দর করে পরিষ্কার করে একটা টাওয়েল দিয়ে মুছে ওনাদের যে ডাইনিং টেবিলটা ছিল সেই ডাইনিং টেবিলের উপরে জাস্ট মানে মুছে রেখেছিল, যে কিছুক্ষণ পরে ওটাকে আবার তুলে রাখবে। এবারে সব হয়ে যাওয়ার পরে উনি আর ওনার মা ভিতরের ঘরে আর কি, ওনাদের যে বেডরুমটা, সেখানে ওনারা গল্প করছিলেন। অনেক বন্ধুবান্ধব এসেছিল, অনেক কথাবার্তা হয়েছে, ওনারাও বেশ লাইট মুডে ছিল। তো ম্যাডাম তখন একটু হাসতে হাসতে ওনার মাকে বলছে, বাড়িতে যা শুরু হয়েছে আর এই করোনার মধ্যে আমরা যা সব ফেস করলাম, তাও ভালো আমাদের এই সুন্দর সেটটা, ভিতরে যে ভূত আছে ঘরের মধ্যে সে হয়তো এই সেটটা দেখতে পায়নি, নাহলে এই সেটটাও হয়তো ভেঙে যেত। এরকম করে আর কি উনি ওনার মায়ের সাথে আলোচনা করছে। এবার সেদিন সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো রাতের বেলা উনি আর ওনার মা ভাবলো যে আর ডিনার কিছু করবে না, তো দুজনে 1 কাপ করে কফি খাবে। এবার ওনার মাকে বললো, ওনাদের বেডরুমে টিভি ছিল, ওনার মা টিভি দেখছে, আর উনি বললো যে দাঁড়াও মা, আমি কফি করে নিয়ে আসছি। তো কফি করার জন্য ম্যাডাম ঘরের বাইরে বেরিয়েছে। এবার যে মুহূর্তে উনি ঘরের বাইরে বেরিয়ে ওই হল ঘরটাকে পাস করে কিচেনে যাবে কফি করার জন্য, উনি হলে গিয়ে দেখছে ডাইনিং টেবিলের উপরে ওই যে সেটগুলো আর কি, ডিনার সেটগুলো রাখা ছিল,
সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জাস্ট মানে বক্সে ঢোকানো বাকি ছিল, যে আরও যদি কিছু জলের কিছু লেগে থাকে সেটাও শুকিয়ে যাবে। উনি দেখছেন যে প্রত্যেকটা সেট ভাঙা, এবং সেটা পড়ে ভেঙে গেছে বা কিছু নয়, মনে হচ্ছে দেখে যে ওই সেটগুলোর উপরে ভারী কিছু দিয়ে, মানে হাতুড়ি জাতীয় ভারী কিছু দিয়ে কেউ যদি একটা করে বাড়ি মারে, এবং যেভাবে ওটা ভেঙে যাবে, ওরকম করে বাড়ি মারলে যেভাবে ভাঙতে পারে ঠিক সেইভাবেই ভেঙে ভেঙে সেটগুলো একদম অ্যাজ ইট ইজ রয়েছে। কোনো একটা টুকরো মাটিতে পড়েনি, কোনো আওয়াজ ওনারা পায়নি, এবং ওগুলো কিন্তু খুব সুন্দর, বেশ মোটা 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 সেটগুলো কীভাবে যে ওভাবে ভেঙে নিজে থেকেই ভেঙে অ্যাজ ইট ইজ ডাইনিং টেবিলের উপরে পড়ে রয়েছে, সেটা দেখে না ওনার রীতিমতো হতভম্ব হয়ে যায়। উনি ওনার মাকে ডাকেন। ওনার মা বলছে যে আমি তো বিকেলের মধ্যে সমস্ত মানে এই ডিনার সেটগুলোকে নিজে হাতে ধুয়ে কাপড় দিয়ে মুছে রেখেছি যে একটু পরে বক্সে তুলব, কী করে এগুলো ভাঙতে পারি? এবং যদি একটা মানে সেটের মধ্যে একটা থালা ভাঙলো কি একটা বাটি ভাঙলো সেটা আলাদা ব্যাপার, প্রত্যেকটা জিনিস, ওখানে প্রায় 5টা ডিনার প্লেট ছিল, বাটিও ছিল ওরকমই 5টা মতো, প্রত্যেকটা ভাঙা, মানে প্রত্যেকটাই ভাঙা। মনে হচ্ছে যেন কেউ ইচ্ছে করে ওটাকে ভারী কিছু দিয়ে মেরে ভেঙে দিয়েছে। এবং উনি লিখেছেন যে এই জিনিসটা আমার যতটা ভয় লাগে তার থেকেও বেশি কষ্ট লাগে যে এই সেটটা ভেঙে গেল এইভাবে। মানে ওনার মায়ের ওই ঘড়ি ভাঙাটা যতটা খারাপ লেগেছিল, এটাও ঠিক সেরকমই ওনার খারাপ লাগে। এবারে ওনারা ভাবলেন যে না, এইরকমভাবে তো চলতে পারে না। তো তখন উনি ভাবলেন যে না, অনেক হয়েছে, এই ফ্ল্যাটটা এবার আমরা বেচে দেবো। তো উনি আর ওনার মা অনেক এটা নিয়ে আলোচনা করলেন, এবং আলোচনা করার পরে ভাবলেন যে এই ফ্ল্যাটে আর এভাবে থাকা যাবে না। কারণ ওনাদের পক্ষে ওই রকম কোনো তান্ত্রিক, অনেকে বলেছিল ওনাদেরকে বন্ধু বান্ধব যে তান্ত্রিক ডেকে একটা ঘরে শুদ্ধিকরণ করে নিতে, এই করতে ওই করতে, কিন্তু উনি লিখেছেন যে আমরা না এগুলো বিশ্বাসও করি না, আর কাকে বলবো, মানে সে এসে যে কাজটা সাকসেসফুলি করতে পারবে সেটারও তো কোনো গ্যারেন্টি নেই। আর এই সমস্ত মানে বিষয় মানুষ এত ঠকে যায়, এত ভণ্ড লোকজন রয়েছে। তো ওনারা ভাবলেন যে বাড়িতে নিজেরা পুজো আর্চা করি, যে কদিন এখানে আছি যাতে আমাদের আর কোনো ক্ষতি না হয়, আমাদের উপরে কোনো ক্ষতি না আসে। তো এরকমভাবে ওনারা বাড়িতে পুজো করলেন, এবং ইন দ্য মিন টাইম 2021 পড়ে গেল, এবং 21-এর মোটামুটি ওই এপ্রিল থেকে ম্যাডাম লিখেছেন যে আমার মোটামুটি অফিস খুলে যায়, মানে সপ্তাহে 3 দিন করে আমাদের যেতে হতো। তো ওই সময়টা ওনার মা থাকতেন, ওনার মা খুব পুজো আর্চা করতেন, এবং ওই সময় নাকি ওনার মা যখন পুজো করতেন, উনি নাকি মানে ঘরে যে উনি ছাড়া আর একজন কেউ আছে সেই এক্সিস্টেন্সটা উনি কিন্তু বুঝতে পারতেন। এবং উনি নাকি বলতেন দুহাত জোর করে, ওনার মা আর কি, যে তুমি যেই থেকে থাকো এই বাড়িতে, আমাদের কোনো ক্ষতি করো না, আমরা তোমার কোনো ক্ষতি করিনি, আমরা এই বাড়িটা টাকা দিয়ে কিনেছি, এবং আমরা এখানে থাকার জন্যই কিনেছি, আমরা মা মেয়ে, আমাদের আর কেউ নেই, আমরা আমাদের সমস্ত গচ্ছিত যা আমাদের সেভিংস ছিল সব কিছু এই ফ্ল্যাটটা কেনার পিছনে আমরা দিয়ে দিয়েছি। তো আমরা এই ফ্ল্যাটটা হয়তো আর কিছুদিনই থাকবো, তারপরে আমরা ফ্ল্যাটটা বেচে দিয়ে চলে যাবো, আমাদের কোনো ক্ষতি করো না, এরকম করে নাকি ওনার মা বলতেন। এবং সত্যি সত্যি যখন থেকে ওনার মা পুজো আর্চা করা বেশি করে শুরু করলেন, ওইরকম বলতেন, তারপর থেকে না ওইরকম হুটহাট করে জিনিস পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া, শুধু ভেঙে যাওয়া, এগুলো কিন্তু অনেকটা কম হয়ে গেল। কিন্তু ওনার মা বুঝতে পারতেন, এবং ওই ম্যাডামও বুঝতে পারতেন যে বাড়িতে ওনারা ছাড়াও আর একজন কেউ আছে। মানে ছোট ছোট বিষয়, হয়তো কোনো একটা জিনিস উনি উল্টো করে রেখে গেছে, হঠাৎ করে উনি ঘরে এসে দেখতেন যে জিনিসটা সোজা হয়ে আছে। হয়তো উনি ঘরে একাই আছেন, বা ওনার মাও হয়তো আছে, উনি ওনার মাকে জিজ্ঞেস করলেন যে মা তুমি কি এটা এরকম করেছো? ওনার মা বলতেন না, আমি কিছু করিনি, আমি জানি না এটা এখানে তুই রেখেছিস, এরকম। এবার সত্যি মানে ওনারা না, মানে ওনাদের যত সেভিংস ছিল, মানে ফ্ল্যাটটার দাম একটু ডিসকাউন্টেড প্রাইস ছিল, বাট তা সত্ত্বেও ফ্ল্যাটটার দাম কিন্তু অনেক, বুঝতেই পারছেন একদম মেট্রো স্টেশনের সামনে ফ্ল্যাট, তো তার দাম কীরকম হতে পারে। তো ওনারা ওনাদের সমস্ত সেভিংস দিয়ে কিন্তু এই ফ্ল্যাটটা কিনেছিলেন। ফলে ফ্ল্যাটটা না বেচে অন্য কোথাও মানে ফ্ল্যাট কিনে চলে যাওয়া, সেটা ওনাদের পক্ষে পসিবল ছিল না। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে কোনোভাবেই না ওনারা মানে ফ্ল্যাটটা বেচতে পারছিলেন না। মানে 2021-এর মিড থেকে ওনারা ফ্ল্যাটটা বেচার জন্য খুব অ্যাক্টিভ আর কি হয়ে যান, খুব অ্যাক্টিভলি অনেক জায়গায় পোস্ট করে, একজনকে বলেও একজন এজেন্টকে কাজেও লাগায়, বাট 2 বছর ওনারা টানা এই ফ্ল্যাটটা বেচার চেষ্টা করেন। 21 সালের মিড থেকে 23 সালের মিড অবধি ওনারা প্রচুর চেষ্টা করেন ফ্ল্যাটটাকে বেচার। মানে
খুব বেশি মানে আর কি ওনারা যে দামে কিনেছিলেন তার থেকে খুব সামান্য বেশি দামে ওনারা ফ্ল্যাটটা বেচতে চাইছিলেন। বাট অনেকে আসতো, ফ্ল্যাটটা দেখতো, পছন্দও হতো, বাট কোনো না কোনোভাবে শেষ অবধি আর ডিলটা হতো না। এরকম করে যখন 2 বছর টানা চলে গেল, ওনার মা একদিন বললেন যে একটা কাজ কর, এই ফ্ল্যাট বেচার ডিসিশনটা ড্রপ করে দে। ফ্ল্যাটটা 2 বছর ধরে চেষ্টা করে এত ভালো পজিশনে একটা ভালো ফ্ল্যাট, ওনারা তারপরে যে দামে ফ্ল্যাটটা কিনেছিলেন সেই দামেই ওনারা ছেড়ে দিতে চান ফ্ল্যাটটা, তাও কোনো না কোনো কারণে ওনাদের ফ্ল্যাটটা কিন্তু ওনারা কোনোভাবেই আর বেচতে পারলেন না। তো তারপর ওনার মা বলল, ছেড়ে দে, আমরা এখানেই থাকবো, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, আমাদেরও কেউ ক্ষতি করবে না, আর ভগবান সাথে আছেন, সব কিছু ঠিক হবে। তো এখনও ওনারা ওই ফ্ল্যাটেই রয়েছেন। এরকম নয় যে সব কিছু নর্মাল হয়ে গেছে, সেটা নয়, বাট আগের থেকে অনেকটাই কমে গেছে। আর এখন উনি দেখেছেন যে এখন আমি আর আমার মা ইউজ টু হয়ে গেছি, সেরকম কিছু অসুবিধে হয় না। তবে কখনো কখনো যদি পাওয়ার কাট হয়ে যায়, মানে ওই পাওয়ার কাট হওয়ার পরে জেনারেটারের কানেকশানটা আসতেও তো একটু সময় লাগে, সেই সময়টা একটুখানি ভয় ভয় লাগে, আর খুব রাতের বেলা একটু ভয় করে। বাট বাকি আর কোনো আমাদের উপরে আমাদের কোনো ক্ষতি হয়েছে সেরকম আর কিছু হয়নি। আর ওরকমভাবে হুটহাট করে কাঁচের জিনিসও আর ওরকম কিছু হয় না। কিন্তু ওই ফ্ল্যাটে ওনারা ছাড়াও যে আর কেউ আছে সেটা কিন্তু আজও বোঝা যায়, এটাই। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।